অনুষ্ঠানটির সহযোগী নিবেদক BS6 প্রযুক্তি সহ সুজুকি অ্যাক্সেস 125 কম তেল খায়। Little Big Moments by Tanishq. শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। গোটা দেশ জুড়ে এখন প্রত্যেকে, বিশেষ করে যারা খবর পছন্দ করেন, খবর সম্পর্কে খবর রাখতে চান, তারা মাদক কাণ্ডের দিকে তাকিয়ে আছেন। আর আমাদের রাজ্যে গতকালের পর একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী? পরবর্তী প্রধানমন্ত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, এই আলোচনাই চলছে চায়ের দোকানে, অফিসে, প্রত্যেকটা জায়গায়। এমনকি যারা দূরপাল্লার বাসে আসছেন, ট্রেনে আসছেন, তারাও একই আলোচনা করছেন। আমরা ইচ্ছে করলে আজকে এই আলোচনাটাই করতে পারতাম, কিন্তু আমাদের মনে হয়েছে এই আলোচনার পাশাপাশিও আরেকটা আলোচনা করা দরকার, যেটা হয়তো শুধুমাত্র ভোটের শতাংশের বিচারে খুব একটা জায়গা পাচ্ছে না। কিন্তু বাংলার ইতিহাস, বাংলার রাজনৈতিক ইতিহাসকে আমরা অস্বীকার করি কি করে? আর সেই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় একটু অন্যরকম। তার কারণ আমরা জানি বাংলায় একটা সময় শক্তি বলতে, রাজনৈতিক শক্তি বলতে আমরা দুভাগে ভাগ করতাম। একদিকে দক্ষিণপন্থীরা, যেখানে কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, অধুনা ভারতীয় জনতা পার্টি, আর অন্যদিকে বামপন্থীরা। বামপন্থীদের মধ্যেও ভাঙা ঘোড়া ছিল, মতাদর্শগত আদর্শগত তফাৎ ছিল। এক বামপন্থী আরেক বামপন্থীর থিসিস আলাদা, কিন্তু তা সত্ত্বেও বামপন্থীরা ছিলেন। এখনও যে এ রাজ্যে বামপন্থীদের সমর্থক নেই, এ কথা বলা যায় না। তবু ভয় হয় সেই সমস্ত তরুণ বামপন্থী নেতা নেতৃত্বদের জন্য, তারা কি করবে। আজকে এ নিয়ে আলোচনা করতেই হবে, তার কারণ ভারতীয় জনতা পার্টি আশানুরূপ এই উপনির্বাচন বা নির্বাচনে করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুর মুখে ছাই ফেলে শেষ হাসি তিনিই হাসলেন। ভবানীপুর বেছে নিলেন তাদের প্রার্থীকেই গোটা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে। আবার অন্যদিকে জাকির হোসেনকে দেখুন, লাফিয়ে লাফিয়ে যেভাবে তার ভোট সংখ্যা বেড়েছে, অনেকে ভেবেছিল সব রেকর্ড বোধহয় তিনি একদিনেই, এক ভোটেই খতম করে দেবেন। আমরা আলোচনা করব, তার কারণ পুজো আর কিছুদিন বাদে, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এসএনইউ ক্যালকাটা ফুটবল লিগ চলছে। আবার পুজো আর ফুটবলকে কেন্দ্র করে দেশপ্রিয় পার্কে একদম বলা যেতে পারে দারুণ সব ঘটনা। 6 তারিখে আপনারা দেখবেন সেখানে 32টা ক্লাব খেলবে এই ফুটবল এবং দুর্গাপুজোকে কেন্দ্র করে। খেলা কিন্তু চলছে, খেলার বিভিন্ন রং রয়েছে। আবার অন্যদিকে দেখতে পাচ্ছি মদন নাচছেন, মদন মিত্র বর্ষিয়ান নেতা, তিনিও নাচছেন কলকাতার প্রাক্তন মেয়র এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা, তিনিও নাচছেন। এক ঝলক নাচ দেখে নেব, তারপর আলোচনায় ঢুকবো। আমরা আরো একজনের নাচ দেখার জন্য অধীর আগ্রহে রয়েছি, তার নাচও দেখব। কিন্তু প্রথমেই প্যানেলিস্টদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন
আমার অগ্রজ সাংবাদিক আর+ নিউজের ইনপুট এডিটর বিশ্বজিৎ ভট্টাচার্য, রয়েছেন সোমনাথ সিংহ রায় এবং সিপিআইএম এর তরুণ নেতা শতরূপ ঘোষ। সোমনাথদা, আমি প্রথমে আজকে একটু আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। ৭৭% ভোট যাদের দখলে, সেখানে কিন্তু আমি আজকে সংখ্যালঘুদের পক্ষেই রয়েছি। তার কারণ সংখ্যালঘুরা হয়তো একটু বেশি সুযোগ পাবেন। আপনি নিশ্চয়ই এই অনুষ্ঠানের বিধি আগে জানিয়ে দিলাম, আপনার হাসি আরও চওড়া হোক, কিন্তু 3% নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতেই হবে। আর বিশ্বজিৎদা তো রয়েছে। শতরূপ, প্রথমেই বলি যে আজকের অনুষ্ঠানে এই কারণে সোমনাথদাকে, বিশ্বজিৎদাকে দরকার, তার কারণ বামপন্থার একটা ইতিহাস আছে, সেই ইতিহাস নিয়ে শ্রদ্ধাশীল প্রচুর মানুষ আছে, এখনো বামপন্থী আদর্শে বিশ্বাস করেন, তাদের প্রতিও শ্রদ্ধাশীল। তেভাগা থেকে শুরু করে, খাদ্য আন্দোলন থেকে শুরু করে, বাম জমানায় যেভাবে ভূমি সংস্কার হয়েছে, প্রত্যেকটা বিষয়কে একদম শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি। কিন্তু তা সত্ত্বেও একটা প্রশ্ন, আমার মনে হয় আপামর বাংলার অনেকের প্রশ্ন। তার কারণ আমরা জানি কানাইয়া কুমার কিছুদিন আগেই দল ছেড়েছেন, সিপিআই ছেড়েছেন, তিনি কংগ্রেসে গিয়েছেন। আপনার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্তে ভাইরাল হয়েছে, আমি নিজেও দেখেছি, খুবই আহ্লাদিত হয়েছি। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, যদি আর্যাবর্তে কানাইয়া কুমার থাকে, আমাদের বাংলার শতরূপ তো কোনো অংশে তার থেকে বুদ্ধিমত্তায় বা পাবলিক পারফরমেন্সে, অর্থাৎ মানুষের সামনে কথা বলায় কোনো অংশে তার থেকে কম নয়। বরং তিনি 4 লক্ষ ভোটে হেরেছিলেন, আপনি অত ভোটে হারেননি। তিনি তৃতীয় হয়েছিলেন, আপনি অন্তত দ্বিতীয় হয়েছেন। এবং এমন একজন প্রার্থী, দাপুটে প্রার্থীর বিরুদ্ধে পড়াশোনা আপনারও কম জানা নেই, আপনিও তত্ত্ব কথা বলেন। আর এই যে ভিডিওটা দেখালাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, দ্য ওয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওটা এই কারণে দেখালাম, ইউটিউবে আপনারও কিন্তু বিরাট ক্লায়েন্টেল, মানে প্রচুর সাবস্ক্রাইবার। সব মিলিয়ে কেন জানি মনে হচ্ছে নাচ গানের মধ্য দিয়ে যে উৎসব হচ্ছে, যে খেলা হচ্ছে, যে পুজোর আবহ, শতরূপ আর এই 3% দলে কতদিন থাকবে? শতরূপ কি এবার কি চিন্তা ভাবনা করছেন সিরিয়াসলি যে ইউটিউবটা করলেও তো এর থেকে বেশি আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন? রাজনীতিটা কি এবার পাল্টানোর সময় এসছে? মানে অন্তরে ভেতরে কি আছে যদি একটু বলেন। ঋতুদা, আপনি যেটা বললেন যে আর্যাবর্তে কানাইয়া কুমার এবং এখানে আমাদের বঙ্গদেশে শতরূপ, ব্যাপারটা সেরকমভাবে আমরা দেখি না। আর্যাবর্তেও লাল ঝান্ডা, বঙ্গদেশেও লাল ঝান্ডা। আমরা কেউই কোনো ব্যক্তি পতাকার থেকে বড় নয়, বা কোনো ব্যক্তি সমবেত স্বার্থের থেকে বড় নয়। এবং সেটা খালি বামপন্থী বলে বলছি না, আমার বিশ্বাস যারা একটা আইডিওলজিক্যাল কনভিকশন থেকে এমনকি দক্ষিণপন্থী রাজনীতিও করেন, তিনিও কোনো ব্যক্তি নিজেকে তার দলের থেকে বড় মনে করবেন না বলেই আমার ধারণা। কোনো রাজনৈতিক কর্মী সেটা করাটা শোভনীয় নয়, সেটা তাকে করাটা মানায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন ঋতুদা, আপনি যেটা বললেন যে বুদ্ধির কথা, বুদ্ধিমত্তা বা বুদ্ধি থাকা না থাকার কথা, এবার ঠিকই দেখুন, একেবারে বুদ্ধিহীন মানুষ তো হয় না, সব মানুষেরই কম বেশি বুদ্ধি থাকে। এবং কথাটা হচ্ছে যে আমার বুদ্ধিটা আমার ব্যক্তি স্বার্থে কাজে লাগবে, নাকি আমার বুদ্ধিটা আমার শ্রেণী স্বার্থে কাজে লাগবে, সমবেত সমষ্টির স্বার্থে কাজে লাগবে, সেই একটা চয়েস আমাদের সবাইকেই করতে হয়। এবং শতরূপ, এখানে কি আমি একবার একটা প্রশ্ন করব, একদম মানে আমি মন থেকে প্রশ্ন। ভোটের রাজনীতিতে বুদ্ধিমত্তার খুব একটা দরকার হয় না, এটা কি এতদিনে বিশ্বাস করতে শুরু করেছেন? মানে যে ভুলটা বুদ্ধদেব ভট্টাচার্য বা ত্রিপুরায় মানিকবাবুরা করেছেন, আপনি কি এটা বুঝতে পারছেন? কারণ আপনাদের যাদবপুর কেন্দ্রের যিনি দাঁড়িয়েছিলেন নন্দিনী মুখোপাধ্যায়, হ্যাঁ, তার বুদ্ধিমত্তা, তার সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক যে গবেষণাপত্র, তার ধারে কাছে তো পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কেউ নেই। গত লোকসভায় আপনাদের দাঁড়িয়েছিলেন যিনি প্রার্থী, এখন কি আস্তে আস্তে বুঝতে পারছেন এই বুদ্ধিমত্তা এগুলো দিয়ে আদতেও কিন্তু মানুষের দরবারে কিছু হয় না, এটা বুঝতে পারছেন? না দেখুন, শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনটাই মানুষের দরবারে নির্বাচিত হওয়ার একমাত্র ক্রাইটেরিয়া হবে, তো আমরা কোনোদিনই কেউ কখনো বিশ্বাস করিনি। তা কেন করতে যাবো বলুন? আপনি তেভাগার কথা বললেন, তেলেঙ্গানার কথা বললেন। তেভাগার অহল্যামা কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট করেছিলেন, এই প্রশ্ন কি কোনো পাগলও কোনো শুধু একাডেমিক নয়, কোনো ধরনের বুদ্ধিমত্তা। এবার না দেখুন, আমরা ঋতুদা, আমরা ভোটে হেরে গেছি মানে এই নয় যে আমরা
সব কিছুর প্রতি বিটার হয়ে গেছি বা সেনাইল হয়ে গেছি, এটা কোনো কমিউনিস্টকে মানায় না। দেখুন আমরা 7টা বিধানসভা ভোটে জিতেছি যে মানুষের রায়, মানুষের বিবেচনা করার ক্ষমতাকে যদি তখন সম্মান করে থাকি, আজকে মানুষের সেই রায় হেরে গিয়ে কেন মানুষের বিবেচনা করার ক্ষমতাকে অসম্মান করব? কোথায় খামতি হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, সেটা আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে, ইন্ট্রোস্পেক্ট করতে হবে, সেখান থেকে শিখতে হবে, সামনের দিকে এগোতে হবে। তা বলে মানুষ খুব খারাপ, বুদ্ধির কোনো দাম নেই, সততার কোনো দাম নেই, সব ফালতু, খালি আমি ভালো, এইভাবে আমরা ভাবি না, বা কখনো আমরা এইভাবে ভাবতে শিখিনি, আজও ভাবছি না। এবং আপনি আমাকে যেটা আপনি কানাইয়ার উদাহরণটা দিলেন, দেখুন কানাইয়ার বামপন্থী হওয়াটা বন্ধ করে দেওয়া বা বামপন্থার পদ থেকে নিজেকে উইথড্র করে নেওয়াটা আমাদের সবার কাছেই যন্ত্রণার। আমি কখনো এই কথা বলবো না এখানে বসে যে না আমাদের এতে কিছু যায় আসে না, ও যে গেছে আমাদের ও তো দুয়ানা কোনো মূল্য নেই, তা কখনোই নয়। দেখুন আমরা বামপন্থীরা এটা কোনো দাদা দিদির পার্টি নয়, এটা আমাদের এখানে প্রত্যেকজন কমরেড মূল্যবান। কানাইয়ার মতো একজন পরিচিত মুখ, সে তো অত্যন্ত মূল্যবান, সে তো নিজে গুণেই পরিচিত হয়েছিল। তবে একটা কথা বলতে পারি, তো এখানে দেখুন ব্যাপারটা, ধরুন আপনি এখান থেকে রাজধানী এক্সপ্রেসে উঠলেন, দিল্লি অবধি যাবেন বলে, এখন আপনার সহযাত্রীরা সবাই দিল্লি অবধি যাবে না, কেউ আসানসোলে নেমে যাবে, কেউ কানপুরে নেমে যাবে, কেউ হয়তো মোগলসরাইতে নেমে যাবে, কেউ দিল্লি অবধি যাবে। সেরকম জীবনে প্রথম লাল পতাকার মিছিলে হাঁটা থেকে শুরু করে মৃতদেহের ওপর লাল পতাকা, এটা একটা গোটা জার্নি, সবাই এই গোটা জার্নিটা কমপ্লিট করতে পারে না, সেটা না পারাটা দুর্ভাগ্যজনক, কিন্তু কি আর করতে পারি বলুন। অবশ্যই। আর আমি তার সাথে আর একটা কথা বলি, আপনি যেহেতু শোভনদা এবং মদনদার ভিডিওর কথা উল্লেখ করলেন এবং দেখালেন, বা ওই নামেই অনুষ্ঠানটা করছেন, আমি চাই ওনারা নেচে গিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, ওনাদের মুখে হাসি থাকুক। আমার ওনাদের প্রতি আই উইশ দেম গুড হেলথ অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ, আমার তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি একটা কথা, আমার এইটা অবাক লাগে যে ধরুন এই নেতারাই অন্য সময় নাচছেন, গাইছেন, এত সুস্থ আছেন, এত স্বাভাবিক আছেন, সিবিআই ডাকলেই কারোর বুকে ব্যথা হয়, কারোর পিঠ চুলকোয়, কারোর মাথা টনটন করে, এইটা কেন হয়? এর পেছনে কী বিজ্ঞান আছে? সেখানেই আমার মনে হয় ঋতুদা, আপনি দেখবেন তৃণমূলের কিছু নেতার অবস্থান না, এখন দেখবেন, আপনাকে একটা উদাহরণ দিলে আমার মনে হয় ভালো করে নিজেকে বোঝাতে পারবো। অনেকের অবস্থান এখন দেখবেন এই বলিউডের শক্তি কাপুরের মতো, মানে কেরিয়ারটা শুরু করেছিল ভিলেনের রোল দিয়ে, দুর্ধর্ষ ভিলেন ছিল, একটা সময়ের পরে কমেডিয়ান হয়ে গেল। তাদের ভিলেন থেকে কমেডিয়ান হয়ে যাওয়ার ফলে মানুষের কাছে আমাদের একটাই অ্যাপিল, এনাদের নাচ গানের ভিডিও দেখুন, আনন্দ পান, সব ঠিক আছে, কিন্তু এদের নাচ গানের ভিডিও দেখতে দেখতে এদের পয়সা খাওয়ার ভিডিওটাকে ভুলে যাবেন না। শতরূপ, আবার আসছি, আপনি অত্যন্ত আপনার মতো করে আপনার যুক্তিবান আপনি অবশেষে ছেড়েছেন, এ নিয়ে তো আমরা আলোচনা করব। আমি একবার বিশ্বজিৎদার কাছে চলে যাব। বিশ্বজিৎদা, ঠিক যে কথা বলছিলেন শতরূপ, সত্যি আমরা জানি পুজোর সময় যে মার্ক্সীয় বুক স্টল হয়, অত্যন্ত ভালো, যে কোনো বইয়ের দোকান, তার প্রতি তো মানুষের তো একটা আলাদা আগ্রহ থাকেই, অত্যন্ত ভালো। কিন্তু কোথাও কি মনে হয় এই পুজো কমিটিতে কোনো পার্টির লোক থাকবে না? আমি বাম জমানার মধ্য গগনে যখন, হ্যাঁ, কমিউনিস্ট পার্টি বা বামপন্থী মানেই খুব গুরুগম্ভীর, খুব আঁতলেমি থাকবে, হ্যাঁ, খুব মানে কখনো কখনো খুব মুখ সবসময় পাংশুটে থাকবে, সবসময় শ্রেণী চেতনা, শ্রেণী সংগ্রাম। কিন্তু দক্ষিণপন্থীতে দেখুন, তৃণমূলের যারা নেতা, আমি শুধুমাত্র নাচ গানের কথা বলছি না, তারা বিভিন্ন পুজো করেন, মানুষের সঙ্গে থাকেন, মানুষের পাশে থাকেন, মানুষের পাশে থাকার জন্য পুজো কমিটি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তারা যোগদান দেয়। কোথাও কি তাহলে বাম জমানার মধ্য গগনেই যখন পৌঁছে গিয়েছিল, কোথাও কি জনতার থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে থাকে এবং বিরুদ্ধ শক্তি, অবশ্যই তখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল, তার আগে কংগ্রেসও ছিলেন, কোথাও কি তারা সেইখানে প্রবেশ করলেন এবং তারই কি ফল আজকে ভবানীপুরে দেখা গেল যে বামপন্থীরা সেখানে শতাংশের হিসেবেও এত কম? 2006-এ বুদ্ধদেব ভট্টাচার্য যে ম্যান্ডেট পেয়েছিল এবং তারপরেতে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার ইচ্ছা দেখাতে চেয়েছিলেন, সেটা আমার মতে, আমি আমার মতটা বলতে পারি যে সেখানে কোনো খাদ ছিল না। খুব দরকার ছিল ছেলে মেয়েদের চাকরি, খুব দরকার ছিল যে এখানকার মেধা এখানে ধরে রাখা। সেটা করতে গেলে আর তার আগে পর্যন্ত বামপন্থীরা যে পথে চলে এসছে সেই পথটাকে পাল্টাতে চেয়েছিলেন। এবং বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা খুব বলতেন যে আমরা এই পথটায় চলতে শুরু করেছি, চলতে চলতে পথটা আমরা চিনে নেব। সেই পথে চলতে গিয়ে কোথায় কোথায় বিচ্যুতি হয়েছিল সিপিআইএম সরকারিভাবে যা জানিয়েছে সেগুলো তো আমরা জানি। আমারও এখন আর বলার অত কিছু নেই, কারণ সমস্তটাই মানুষ জানেন বা দেখেছেন। এখান থেকে একটা কথা যেটা বলা যায়, তুমি যেটা বলছিলে এই শারদীয় স্টল যেটা,
সেটা বিভিন্ন জায়গায় বামপন্থী, মানে আমাদের এখানে আমি সিপিআইএমকেই ধরছি কারণ বামপন্থার মূল কাণ্ডারি তারাই, সেখানে তারা বলতেন যে জনসংযোগ, আমরা এটাকে উৎসব হিসেবে দেখি, পুজোর ব্যাপারটা থাকে না। আমার একটা এখানেতে বারবার আমার প্রশ্নটা জেগেছে, সেটা হচ্ছে যে বামপন্থায় তুমি যদি বুদ্ধদেব ভট্টাচার্য সরকার কেন, জ্যোতিবাবুর সরকার থেকেই তখন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর একটা পত্রিকা বার করতো, লোকশ্রুতি, অসাধারণ পত্রিকা, এবং সেখানেতে এই লোক সংস্কৃতির এই সমস্ত বিষয়গুলোকে তুলে আনা, তাদেরকে জায়গা দেওয়া, বা বিভিন্ন গ্রামে তাদেরকে বিভিন্ন জেলায় ওগুলোর অনুষ্ঠান করা। কিন্তু আমি যখন কেরলে পার্টি কংগ্রেস কভার করতে গেছি তখন সেখানে যেটা আমি দেখেছিলাম যে সমস্ত রাস্তা জুড়ে, সমস্ত জায়গা জুড়ে লোক সংস্কৃতির বিভিন্ন উৎসব, সেখানে হয়তো ধর্মীয় উৎসবও হচ্ছে, যেটাকে আমরা ধর্মীয় বলে থাকি, লোকায়ত সংস্কৃতি, লোকায়ত ধর্মের তো একটা ব্যাপার আছে, সেইটা আমার পশ্চিমবঙ্গে অভাব মনে হয়েছে। আমি বামপন্থী এখানকার যে সমস্ত তোমার ধরো পার্টি কংগ্রেসের মতন যে ধরনের অনুষ্ঠান, বা আমি অনুষ্ঠান বলবো না, কর্মসূচি, সেই সব জায়গায় এইগুলোর কোনো রিফ্লেকশন আমি দেখিনি। এরকম বিভিন্ন কারণগুলো রয়েছে, সেগুলো নিশ্চয়ই আমার মনে হয় যে বামপন্থী মানে সিপিআইএমের যারা নেতৃত্ব রয়েছেন, এটা তাদের কাজ, আমরা বাইরে থেকে পরামর্শ মানে দেওয়ার তাহলে জায়গায় বিশ্বজিৎদা কোথাও কি গূঢ় তত্ত্বের আড়ালে জনপ্রিয় যে রাজনৈতিক পদক্ষেপগুলো থাকে, সেই পদক্ষেপগুলো তারা একের পর এক তার সিঁড়ি হারিয়েছিলেন। আমি এই বিষয়ে বিশ্বজিৎদা আরও একবার আপনার কাছে আসবো, একটু সোমনাথদার কাছে চলে যাচ্ছি। সোমনাথদা, প্রথমেই বলি, যে শতাংশ ভোট আপনারা পেয়েছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় অথবা ধরুন জঙ্গিপুরে জাকির হোসেন, আপনি কিন্তু আজকের অনুষ্ঠানে আশা করবেন না সেই মর্যাদায় আপনাকে বলতে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, আপনি নিশ্চয়ই এখন আপনার হাসি চওড়া হবে, আপনার আমাদের সবার প্রশ্ন, তাহলে ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী কি? তাহলে কি আমাদের বাংলার মেয়ে কি ভারতবর্ষের কাণ্ডারি হতে চলেছে? এ তো আলোচনা করব। কিন্তু কোথাও কি সোমনাথদা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আমি আজকে কিন্তু ইচ্ছে করেই ভারতীয় জনতা পার্টি নিয়ে কিছু আলোচনা করছি না, তার কারণ এক্ষেত্রে একেবারে লড়াইটা কিন্তু একজনই লড়েছে। একদিকে চরম শিখরে উঠছে তৃণমূল, এবং আমরা ভেবেছিলাম, একটা সময় ভাবা হয়েছিল যে 2021-এ বোধহয় তৃণমূল আর সেই জায়গায় পৌঁছাতে পারবে না, কিন্তু অনেককে ভুল প্রমাণিত করে তৃণমূল সেই জায়গায় পৌঁছেছে। এবং এই উপনির্বাচনে ব্যবধান যেভাবে বেড়েছে, অনেকে বলেছিল 25,302 পেলেই হবে, কিন্তু সমস্ত কিছু ব্যবধান ছাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় ভোট পেয়েছেন, অথবা জাকির হোসেন জঙ্গিপুরে ভোট পেয়েছেন, এখন আর এটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে বাংলা এখন সবুজ, বাংলা এখন তৃণমূল। কিন্তু তার পাশাপাশি যে প্রশ্ন উঠেছে যে বামপন্থা কি তাহলে চিরকাল শেষ হয়ে গেল? আমি জানি মহেশতলাতে আপনি দীর্ঘকাল বামপন্থীদের সঙ্গে লড়েছেন, আমি এটাও জানি বামপন্থা এবং বামপন্থীদের সঙ্গে লড়তে লড়তে আজকে এই পরিবর্তন এসছে, এবং সেই পরিবর্তনে আপনি একজন বলা যেতে পারে সাক্ষী। সেক্ষেত্রে বামপন্থীদের এই অবস্থা হবে, দেখুন ভবানীপুরে বামপন্থীরা জিতবে এটা কেউ ভাবেনি, কিন্তু বামপন্থীদের এই অবস্থা হবে আপনি ভেবেছিলেন? না, দেখুন, প্রথম কথা, ঋতু কিছু বলতে গেলে প্রথমে থেমে যেতে হচ্ছে। তার কারণ বিশ্বাস করুন, দীর্ঘদিন ধরে বামপন্থীদের নিয়ে আলোচনা করতে হবে। 2011-র পর হয়তো 16 পর্যন্ত ঠিক ছিল, 16-র পর থেকে বামপন্থীদের নিয়ে আলোচনা করতে হবে, এ কথা কখনো মাথাতে আসেনি। আপনার অনেকদিন পর একটা শোতে যেখানে বামপন্থীদের বিরুদ্ধে কিছু বলা কিংবা বামপন্থী নিয়ে কিছু বলার সুযোগ আপনি আমাদের দিলেন। যাই হোক, লড়াই হয়েছে বামপন্থী তার। তবে একটা কথা কোথায় লাগে জানেন দিত, আমরা যখন মনে করুন কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস করতাম, যখন ছাত্র ছিলাম, যুব ছিলাম, ডেফিনেটলি লড়াইটা ছিল সিপিএমের সাথে, লড়াই হতো, মাঠে ময়দানে লড়াই হতো। কিন্তু আমরা যখন চায়ের দোকানে কিংবা ক্লাবে যেতাম না, তখন আমার পাশে যে বামপন্থী ছেলেরা যারা ক্ষমতায় থাকতো, তারাও কিন্তু আমরা বন্ধু হিসাবে ব্যবহার করতাম, এবং আমরাও তাদের সাথে বন্ধু হিসাবেই ব্যবহার করতাম। আমাদের বন্ধুত্বটা কখনো সিপিএম কিংবা কংগ্রেসে আসেনি। বর্তমানে যে সমস্ত ছেলেরা বিজেপি করছে, তাদের সাথে সে যুগের যে সমস্ত সিপিএম কিংবা যে সিপিএমকে দেখে এসেছি ক্ষমতায় থাকাকালীন প্রচুর দম্ভ, কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা কিন্তু এক জায়গায় উঠা বসা করেছি। বিজেপির ছেলেদের ভিতরে এই জিনিসটা নেই,
রাজনীতির এইটা একটা খুব অল্প বয়স থেকে রাজনীতির কথা আপনি বলেছেন, এটা একটা দিক দেখেছি। লড়াই হতো, আদর্শের লড়াই, সিপিএমের ক্ষমতা কুক্ষিগতর বিরুদ্ধে আমরা লড়াই করতাম, মানুষকে নিয়ে রাস্তায় নামতাম, প্রতিবাদ করতাম, সামনে থাকতো মমতা ব্যানার্জির মতো নেত্রী, সব ঠিক ছিল। কিন্তু লড়াইটা এমন একটা পর্যায়ে থাকতো যেখানে ব্যক্তিগত সম্পর্ক কখনো আমাদের খারাপ হতো না। এই বিজেপি আসার পর লড়াইয়ের বদলে আমরা আমাদের সম্পর্কটা পাড়ায় পাড়ায় ঠিক রাখবার চেষ্টা করলেও কোথাও যেন তারা মনে করে যে না, ও তৃণমূল কংগ্রেস করে, সুতরাং ও ভালো হতে পারে না। ছিল না তো। নতুন এই ভাবধারার রাজনীতি আমাদের বিচলিত করে নিশ্চয়ই। মনে হয় যে রাজনীতি বলে যে শব্দটা, সেইটা এখন একে অপরের উপরে আঙুল তুলে দোষারোপ, কালিমালিপ্ত করা, কোনো রকম কারোর কাছে ডেটা নেই, যা খুশি তাই বলে পালানো, মমতা ব্যানার্জির নীল শাড়ি, সাদা চটি, সিপিএমের 36 বছরের রাজত্ব, এ ছাড়া যেন কিচ্ছু নেই। কোথাও সাম্প্রদায়িকতার কথা ছাড়া বিজেপি কিছু বলবে না। আজকে ভবানীপুরে নির্বাচন, আপনি জানেনই তো, আপনি অনেক দিন ধরে রাজনীতি করছেন, ওখানে বলা হলো 34% অবাঙালি হিন্দু আছে, সুতরাং প্রার্থী বাঙালি করলে হবে না, ওখানে একজন অবাঙালিকে প্রার্থী করো। আমরা এই রাজনীতিতে অভ্যস্ত ছিলাম না কখনো। আমাদের ভিতরে হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি কখনো ঋতব্রত ছিল না রাজনীতিতে। বিজেপি আসার পর এই রাজনীতি আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে। অবশ্যই আমি সোমনাথদা আপনার কাছে আসবো, একবার বিশ্বজিৎদার কাছে যাব। বিশ্বজিৎদা, সোমনাথদা যে প্রসঙ্গ উত্থাপন করলেন, হয়তো খুব বুদ্ধিমত্তার সঙ্গে তিনি কথাটা খুব কৌশলে বললেন যে মেরুকরণের রাজনীতিতে বামপন্থীরা এখন শূন্য, তার কারণ বাংলায় এখন দুটোই শক্তি। মেরুকরণের রাজনীতিতে বামপন্থীরা কেন শূন্য হলো, এটা একটা খুব বড় প্রশ্ন। তার কারণ 2004 সালে যখন বামপন্থীরা কংগ্রেসকে সমর্থন দিয়েছিল, সেটার মূল কারণ ছিল কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে রোখা। 2001 থেকে আমি বলবো না কার থেকে শুনেছি, কোথা থেকে শুনেছি, আমি একটা ছোট্ট ঘটনা বলছি। 2001 সালে শারদীয়া গণশক্তিতে জ্যোতিবাবুর লেখা আনতে গিয়েছিলেন যিনি, জ্যোতিবাবু তো বলে দিতেন কয়েকটা পয়েন্ট, তারপরে লেখা হতো, তারপরে ওখানে শোনানো হতো। কংগ্রেস সম্পর্কে উনি বলেছিলেন যে আমাদের একটু নরম মনোভাব নিয়ে এখন চলতে হবে, কারণ সারা দেশের রাজনীতি যে বিপজ্জনক দিকে যাচ্ছে, তাতে আমাদের পথ বদলাতে হবে। এই যে ধারণা জ্যোতিবাবুদের, এই যে সাম্প্রদায়িক শক্তি বড় হচ্ছে, তাকে রুখতে হবে। আর আজকে সেখানে একটা সাম্প্রদায়িক শক্তি উঠছে আর বামপন্থীরা নামছে, এটা যথেষ্ট পীড়াদায়ক। আমি এখনও বিশ্বাস করি যে যদি সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হয়, ভারতবর্ষে বামপন্থীদের কোনো বিকল্প নেই। এই বামপন্থার একটা বড় ধারা রয়েছে আমাদের এখানে। যখন তোমার স্বাধীনতার পরে যখন এখানে দাঙ্গা হয়েছে, তখন ট্রাম্প শ্রমিকদের যে ভূমিকা বা কমিউনিস্টদের যে ভূমিকা বা বামপন্থীদের যে ভূমিকা, এই ভূমিকাটাকে কোথা থেকে অস্বীকার করব? অবশ্যই অবশ্যই কেন চলে গেল? অবশ্যই বিশ্বজিৎদা, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্ষিয়ান মার্ক্সবাদী নেতা জ্যোতি বসু বলেছিলেন পথ বদলাতে হবে, কিন্তু বদলে গেল সমস্ত কিছু, কিন্তু বদলান না কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা। সেই জন্যে মানুষ বদলে ফেলেছেন হয়তো এ রাজ্যে তাদের শক্তি, যে শক্তিকে তারা সমর্থন করে, একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। কিন্তু সত্যি কি তাই? সমীকরণটা এতটাই সোজা? একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রততে।